প্রচুর সাপের ভয় রয়েছে এখানে। আর তো এই যে মন্দিরের এই যে অংশগুলো এখনো তো এইখানে একটু পাহাড়ে এই যে ভাঙা অংশ এখানে একটু পড়ে গিয়েছি। বাট এই গড় পঞ্চকোটের মেন আকর্ষণ হচ্ছে এখানকার মন্দিরটা। পলাশ ফুলের যখনই এরকম বাগান দেখবেন বা জায়গা দেখবেন একটু সাবধান থাকবেন কয়েকটা জিনিস নিয়ে। শীতের আমেজ শেষ হতেই এবার রাঢ়বঙ্গের আমেজ শুরু। বেশি দূরে না, কলকাতার কাছেই মাত্র 300 কিলোমিটারের মধ্যে এই রাঢ়বঙ্গ। পশ্চিমবঙ্গের রাঢ়বঙ্গ মানেই পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা। চারিদিক সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত পাহাড়, লাল মাটি, আগুনরাঙা পলাশ ফুল। আর এ হলো পুরুলিয়ার প্রাকৃতিক নৈসর্গিকতা। কি নেই এখানে? হিমালয়, মালভূমি, ঘন জঙ্গল, নদী, আর আছে সুপ্রাচীন বর্ণময় ইতিহাস। আর এই ইতিহাসের খোঁজে প্রকৃতির কোলে সময় কাটানোর অন্যতম সেরা ঠিকানা হলো পুরুলিয়া। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনার নজর কাড়বে, তেমনই আঞ্চলিক সংস্কৃতি ঐতিহাসিক স্থান মুগ্ধ করে দেবে। তো আর দেরি নয়, এবার ডেস্টিনেশন পুরুলিয়া। কলকাতা থেকে জার্নি শুরু করছি, যাচ্ছি মাত্র 2 দিনের ছুটিতে। কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখবো, সবই দেখাবো আপনাদের। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি পুরুলিয়াতে, দেখাবো পুরুলিয়াতে কি কি ঘোরার জায়গা আছে। তো ভিডিওর সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আপাতত একটু চা খাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছি, আর দাঁড়িয়ে আছি ঠিক হাই রোডের এই পাশেই। এই হচ্ছে সেই হোটেল যেখানে এখন চা খাবো। আর এই সোজা রাস্তা যেটা বেরিয়ে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে বিষ্ণুপুরের দিকে। আর এই হোটেলটার ঠিক পিছন দিকে একটা দেখার মতো জায়গা রয়েছে, ঠিক আলু চাষ হচ্ছে। এর আগে কখনো এরকমভাবে দেখিনি, তো জাস্ট জায়গাটা একবার দেখাবো আপনাদের। তো এখনও চা রেডি হয়নি, সেজন্য আশেপাশের দিকটা একটু ঘুরে দেখছি। এই দিকেই চাষ হচ্ছে আলু চাষ। আর এই হচ্ছে সেই মাঠ যেখানে আলু চাষ হচ্ছে। আর ওইদিকে প্রচুর শ্রমিক রয়েছে। তো দিনটা একটু মেঘলা রয়েছে, সেজন্য ভিডিওগ্রাফির একটু সমস্যা হচ্ছে, কারণ লাইটের খুবই অভাব। আর পাশাপাশি আমি হাই রোডে রয়েছি, তাই জন্য অডিওটাও একটু খারাপ হতে চলেছে। তো আমরা আসছি কলকাতা থেকে, আমরা সোজা চলে যাব হচ্ছে কলকাতা হয়ে আরামবাগ, আরামবাগ হয়ে বিষ্ণুপুর, দেন চলে যাব পুরুলিয়া। আর ঠিক বিষ্ণুপুরের আগেই পড়বে হচ্ছে জয়পুর জঙ্গল। তো আমাদের প্রথম স্টপেজ হবে জয়পুর জঙ্গল। চা খাওয়া অবশেষে শেষ হলো, এবার আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। প্রায় 99 কিলোমিটার মতো বাকি আছে অ্যাজ পার গুগল ম্যাপ। তো আস্তে আস্তে মানে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাড়বো এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকবো। তো ফাইনালি আমরা এখন জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আছি জয়পুর জঙ্গলে, আর কিছুক্ষণের মধ্যেই জয়পুর জঙ্গলে ঢুকবো আমরা। তো তার আগে একটু এখানে ওয়েট করছি, একটু রেস্ট নিচ্ছি, দেন এরপরে সোজা চলে যাব হচ্ছে জঙ্গলের ভিতর এবং আপনাদেরকে দেখাবো জঙ্গলের দৃশ্য। তো এখানে ব্যাপারটা একটু বলে রাখি, এই জঙ্গলে ঢোকার জন্য কোনো রকম পাস লাগে না, জাস্ট নর্মাল গাড়ি, বাস, টোটো সব কিছুই চলছে এই জঙ্গলের মধ্যে। আর এই জঙ্গলটা টোটাল 10 থেকে 12 কিলোমিটারের মতো লং রয়েছে। আর এই জঙ্গলটা পার করতে মিনিমাম আধ ঘন্টার মতো সময় লাগে। আর এই জঙ্গলে চারিদিকে প্রচুর হরিণ রাস্তা ক্রস করে, তো গাড়ি চালালে একটু সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি। আর আমি এখন রয়েছি বনশ্রী রিসর্ট, আমার ঠিক এই পাশেই রয়েছে। তো এখানে একটু ওয়েট করছি, জাস্ট জঙ্গলের ধারে এই ছাওয়াতে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ এখনও জঙ্গলের পথটা অনেকটাই বাকি রয়েছে। আর এরপরে সোজা আমরা বেরিয়ে যাব হচ্ছে আমার নেক্সট গন্তব্যে। তার আগে জঙ্গলটা একটু ঘুরে দেখব, একটু ড্রোন ওড়াবো, উড়িয়ে আপনাদেরকে দেখাবো। শহুরে কোলাহল ছাড়িয়ে নিরিবিলি প্রান্তরে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলতে একদিনের সফরে আমি এসেছি জয়পুর জঙ্গলে। কলকাতা থেকে জয়পুর জঙ্গল মাত্র 200 কিলোমিটারের মধ্যে। ডানকুনি থেকে আরামবাগ হয়ে
বাঁকুড়া যাওয়ার রাস্তায় চোখে পড়বে চারপাশ সবুজে ঘেরা এই জঙ্গল। আর এই ঘন জঙ্গলে একসঙ্গে মিলেমিশে রয়েছে শাল, সেগুন, মহুয়া, আর তার মধ্যেই শোনা যাচ্ছে নাম না জানা বহু প্রজাতির পাখির ডাক। আবার এই জঙ্গলে বসবাস করে হাতি, চিতল হরিণ, শেয়াল, বুনো শুয়োরের মতো প্রাণী। ভয় নেই তাদের বেরিয়ে আসার, শুধু তাদের উপস্থিতি বনের সৌন্দর্য দ্বিগুণ করে। তো আমরা এখন যেখান থেকে যাচ্ছি এখানে হাতি এবং হরিণ পারাপার করে রাস্তা, তো জাস্ট দেখাবো। তো ফাইনালি এখন জঙ্গল শেষ করে লোকালয়ে ঢুকে পড়েছি। আর মোটামুটি এখানে তাপমাত্রা অত্যাধিক পরিমাণেই রয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি, আর আমরা আছি এখন বাঁকুড়ার উনগাতে। আর এখান থেকে আমরা বাঁকুড়া ছাড়িয়ে পুরুলিয়া ঢুকবো মোটামুটি আর আধ থেকে 1 ঘন্টার। তো এখন আমরা পুরুলিয়া টাউনে ঢুকবো। তো এখনও প্রায় 80 কিলোমিটারের মতো বাকি রয়েছে। আর পুরুলিয়া টাউনে ঢোকার আগেই পলাশ ফুলের মানে ছোঁয়াটা আমরা পেয়ে গেছি। তো ফাইনালি একটা জায়গায় দাঁড়ালাম, বিশপুরিয়ার ঠিক কাছেই। পিছনে আমার দিদি আসছে, তো একটা জিনিস দেখানোর জন্য জাস্ট দাঁড়ালাম। এই হচ্ছে পুরো পলাশ ফুল। জাস্ট এবার বাগানটার ভিতরে ঢুকবো। চারিদিকে পুরো পলাশ ফুল পড়ে রয়েছে। জাস্ট এই পিছনটা দেখাই, পুরো চারিদিকে যেন লালে লাল। আর বাগানটার ভিডিও তো অবশ্যই দেখাবো। এই হচ্ছে সেই পলাশ ফুলের বাগান। অনেক পলাশ ফুল ঝরে গেছে, বাট এখনও যেটুকানি অক্ষত অবস্থায় রয়েছে এই হচ্ছে সেই অবস্থা। আর পলাশ ফুলের যখনই এরকম বাগান দেখবেন বা জায়গা দেখবেন, একটু সাবধান থাকবেন কয়েকটা জিনিস নিয়ে। যেমন হচ্ছে এই জিনিসটা, খুব সাবধান, কারণ এখানে সাপ খোপের উপদ্রব সব থেকে বেশি থাকে এখানে। তো আস্তে আস্তে পলাশ বনের একটু ভিতরে ঢুকবো। খুব মিষ্টি হাওয়া বইছে। যেমন রোদ, প্রায় এখানে 40 ডিগ্রির কাছাকাছি এখন রোদ রয়েছে, তেমনই মিষ্টি হাওয়া বইছে খুব। আর পিছনে রয়েছে এই পলাশ ফুলের বাগান। কয়েকটা সাপও রয়েছে এখানে, একটু সাবধান জাস্ট। প্রচুর পাখিও রয়েছে এখানে। আর পুরুলিয়া এলে যদি পলাশ বন না দেখে থাকেন তাহলে আপনার ট্রিপটাই পুরোটা বৃথা। আর এই দূরেও দেখা যাচ্ছে আরও বন রয়েছে, বাট আমি বেশি ভিতরে যাব না, কারণ এখানে সাপখোপের ভয় বেশি। এখানে লোকালয়ের মানুষজনও বলছে বেশি ভিতরে না যাওয়াটাই ভালো। এই পুরুলিয়া পলাশ ফুলের জন্য কিন্তু অন্যতম একটা জনপ্রিয় জায়গা। বসন্তে এই গাছে ফুল ফোটে। টকটকে লাল ছাড়াও হলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুল দেখা যায়। আর এই ফুল তার সৌন্দর্য দিয়ে সকলের মন কেড়ে নেয়। তাই তো কেউ লেখে গান, আবার কেউ লেখে কবিতা। তো আমার দিদি এখন পলাশ ফুলের ছবি তুলছে। কেমন লাগছে জায়গাটা? ভীষণ 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 ভালো। এতটা আর এখন তো পলাশ ফুল শেষের দিকে, এসে কি লাভ হলো? এতেও যে সুখ আছে তার মতো না দেখলে বোঝা যাবে না। এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের মোটামুটি এখন পুরুলিয়া পৌঁছতে বিকেল 3টের বেশি হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটু ট্রাফিক রয়েছে, আর তার উপরে এই গরমে টানা গাড়ি চড়া যাচ্ছে না। তো এবার আমার দ্বিতীয় ডেস্টিনেশন হবে গড় পঞ্চকড়। চারিদিকে পাহাড় এবং চারিদিকে গাছপালা দেখতে দেখতে সোজা চলে যাব হচ্ছে গড় পঞ্চকটের উদ্দেশ্যে। বাকি মাত্র আর 100 কিলোমিটারের মতো। তো মোটামুটি এখন 12টা, 2টো থেকে 2:30-এর মধ্যে আমরা গড় পঞ্চকোট ঢুকে যাব। তো আছি এখন ঠিক গড় পঞ্চকোট যাওয়ার রাস্তাতেই, আর বেশিক্ষণ বাকি নেই। তো এখানে দুপুরের লাঞ্চটা সারবো। এখানের একটা এই যে বাজার রয়েছে, ঠিক বাজারের পাশে একটা হোটেল রয়েছে, তো হোটেলেই লাঞ্চটা সারবো, দিন সোজা বেরিয়ে যাব। তো এখানে ঘরোয়া রান্নাবান্না হয়ে রয়েছে, তো এখানেই লাঞ্চটা সেরে বেরিয়ে যাব হচ্ছে গড় পঞ্চকোট। এখান থেকে মাত্র আর মোটামুটি 20 কিলোমিটারের কাছাকাছি বাকি রয়েছে।
তো দুপুরের লাঞ্চে আমরা নিয়েছি একটা মাছ এবং ভাতের থালি, রয়েছে কাতলা মাছ এবং 2-3 রকম সবজি ভাজি। আর এই হচ্ছে কাতলা মাছ, গরম ভাত, একটা সবজি টাইপের রয়েছে, একটা শাক ভাজা রয়েছে, আর সঙ্গে রয়েছে চাটনি। তো ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ হলো। ভাত এবং মাছের থালি নিয়েছিলাম, তো খাওয়া দাওয়া শেষ হলো। এবার আরও সবাই বাড়ির ফ্যামিলি সবাই খাচ্ছে, তো তাদের খাওয়া কমপ্লিট হলে সোজা এবার বেরিয়ে যাবো এখান থেকে। তো ফাইনালি এখন আমরা গড় পঞ্চকোট এসে গিয়েছি। আর এখানে সামনেই রয়েছে এই পার্কিং লট। আর এই পার্কিং লটে ছোট গাড়ির মূল্য হচ্ছে প্রায় 20 টাকা, আর বাস থাকলে 50 টাকা, আর বাইকের মূল্য হচ্ছে 10 টাকা পার্কিং চার্জ। এই হচ্ছে সেই পার্কিং লট, আর এই হচ্ছে সেই গড় পঞ্চকোট। এইদিকেও একটা সৌধ রয়েছে পুরানো, আর এখানে তাদের সমিতি রয়েছে। আর এইদিকে হচ্ছে পুরোটাই এরকম, পুরোটাই রয়েছে পার্কিং লট এরিয়া। আর এই হচ্ছে সেই মেন মন্দির, আর পিছনে রয়েছে সেই পাহাড়। 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই গড় পঞ্চকোট। এর উত্তর দিকে রয়েছে পাহাড়, আর বাকি 3 দিকে রয়েছে 5টি পরিখা। পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে রয়েছে দুর্গা মন্দির, পাদদেশে রয়েছে কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কালী মাতার মন্দির, আর রয়েছে শ্যাম রঘুবীরের মন্দির, যা পুরুলিয়া জেলার গর্ব। আর এইগুলি সবই পাথর কেটে নির্মিত। দীর্ঘ 800 বছর ধরে পঞ্চকোট পাহাড়ে রাজত্ব করা শেখর বংশের সূচনা করেন মহারাজা জগদ্দেও সিংহের পুত্র দামোদর শেখর সিংদেও। আর সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখরের সময়কালে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ অংশে স্থানান্তরিত করা হয়। এভাবে রাজত্ব করতে থাকে প্রায় 30 জন রাজা। কিন্তু 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যু এবং সিংহাসন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষণের ফলে রাজধানী স্থানান্তরিত করা হয়। প্রথমে মহারাজনগর, তারপরে 1762-63 সালে রামবনি মৌজায়, 1763 সালে কেশরগড় এবং শেষে 1832 সালে কাশীপুরে। দীর্ঘদিন ধরেই এই রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে ইতিহাস ঘাঁটলে জানা যায় যে এখানে কখনো বর্গী আক্রমণ হয়নি। সিরিয়াসলি অসাধারণ জায়গা। সারাদিনের যে জার্নি করে আসা এই গরমের মধ্যে সত্যি সার্থক হলো। আর এইদিকে পুরো মানে ঐতিহাসিক স্থাপত্য পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পাহাড়ের নিচে। এখন আমি যেখানে যাচ্ছি এটা ছিল একসময় মন্দির। তো এখানে মন্দিরের নামটাও লেখা রয়েছে আদি কল্যাণেশ্বরী মন্দির। এটা তার ট্যাগমার্ক এখানে দেওয়া রয়েছে যে এটা আদি কল্যাণেশ্বরী মন্দির। আর এটা হচ্ছে সেই স্থাপত্য। অসাধারণ কারুকার্য। এইটা পুরো হাতে খোদাই করা পাথরে। আর এই ছিল তখনকার মন্দির, যা আজকে পুরোপুরি ধ্বংস। আর পিছনেও এই মন্দিরের ঠিক পিছনে পুরো মেন মন্দিরটা ছিল, তার স্থাপত্যটা এইখানে ঠিক দেখা যাচ্ছে, আমি দেখাবো। এই হচ্ছে সেই মেন মন্দিরের কিছুটা মানে অংশ, যা আজ প্রায় ধ্বংসের মুখে। জাস্ট এই হচ্ছে সেই জায়গা। অসাধারণ লাগছে, বিশেষ করে এই পাহাড়ের বুকে মানে এরকম একটা স্থাপত্য। আর এদিকেও কিছু মানে এই মন্দিরের ডান পাশেও কিছু ভাঙা স্থাপত্য রয়েছে। আমি ঠিক জানি না এটা কি, বা লোকাল লোকজনও কেউ কিছু বলতে পারলো না এটার ব্যাপারে। চোখ ধাঁধিয়ে যাবে এখানকার স্থাপত্য দেখে,
পিছনে এখনও সেই মন্দিরের যে পিছনে এই যে মন্দিরটা দেখিয়েছিলাম, এই মন্দিরের স্থাপত্য, ভাঙা স্থাপত্য এখনও পর্যন্ত শেষ হয়নি। আর এইদিকে তো রয়েছে একদম সিরিয়াসলি অসাধারণ চমক। এই হচ্ছে সেই চমক। আমার পুরো টিমটা ওইদিকে রয়েছে, আমি একা এই জঙ্গলের, এটা পুরোটাই বলতে গেলে চারিদিকে ছোট ছোট জঙ্গল রয়েছে, সে আমি জঙ্গলের মধ্যে একা এসেছি। আর এদিকে কোনো লোকজনও নেই, জাস্ট দেখুন পুরো ফাঁকা, আমি একা এখানে। তো এইখানে প্রচুর আরও স্থাপত্য রয়েছে, যেমন এইখানে চৌবাচ্চার মতো কিছু একটা রয়েছে, এইদিকে মন্দির বা তখনকার রাজমহলের কিছু ভাঙা অংশ এখানেও রয়েছে। আর এখানে একটা ঠাকুরের মূর্তি বলতে পারেন, আমি একটা দেখতে পেলাম, ঠিক জানি না। তো এখানে একটা মূর্তি টাইপের কিছু রয়েছে। প্রচণ্ড গরম এখানে। কোনোভাবে এটা মেবি সিঁড়ি ছিল, জাস্ট একবার দেখাবো। কোনোভাবে এই জায়গাটায় একসময় সিঁড়ি ছিল, কারণ সিঁড়ির ধাপ রয়েছে, দোতলায় যাওয়ার কোনো একটা জায়গা ছিল। আর মন্দিরের কিছু অংশ এখনও ভালো অবস্থায় রয়েছে, যেটা আমি একবার দেখাবো। তো এই যে মন্দিরের এই যে অংশগুলো এখনও পড়ে গেলাম এখানে। তো এইখানে একটু পাহাড়ে এই যে ভাঙা অংশ এখানে একটু পড়ে গিয়েছি, বাট দেখাবো এই জায়গাটা। তো এইখানে জাস্ট অংশগুলো দেখুন, এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। এই জায়গাটা তো পুরোপুরি দেখার মতো, জাস্ট এই ভিউটা একবার দেখুন। এটা কোনো রকম মহল বা মন্দিরের কোনো রকম অংশ হতে পারে, কারণ এর ইতিহাসটা আমি এখন পর্যন্ত ঠিক ভালোভাবে জানি না। তো এটা মানে এই স্থাপত্যটা এখনও সেই আদিকাল থেকে এখনও পর্যন্ত সুরক্ষিত এবং অক্ষত অবস্থায় রয়েছে। এখনকার যুগে এখানে কিন্তু প্রদীপ জ্বালানো হতো আর সারা ঘর আলো থাকতো। আর এই গড় পঞ্চকোটের মেন আকর্ষণ হচ্ছে এখানকার মন্দিরটা। জাস্ট এবার মন্দিরটা দেখাবো আপনাদের। তো এই হচ্ছে সেই মন্দিরটা। তো এই মেন মন্দিরে ঢোকার মুখেই রয়েছে এই গড় পঞ্চকোটের ইতিহাস, আর পাশেই রয়েছে এই গড় পঞ্চকোট এলাকার গোটা ম্যাপ, যা দেখে আপনারা একটু আন্দাজ করতে পারবেন কটা মন্দির ছিল আগে। যে মন্দিরটা 2001-এর 2 নম্বর ধারা অনুসারে পশ্চিমবঙ্গের হেরিটেজের যে তকমা পেয়েছে, তো তার এখানে নোটিশ এখানে জারি রয়েছে। জাস্ট মন্দিরের ভিতরে ঢুকবো। বাইরে থেকে মন্দিরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এই যে পাথর কেটে কেটে যে ক্ষুদ্র ক্ষুদ্র হাতের যে নকশা, সিরিয়াসলি অসাধারণ লাগছে বাইরে থেকে। প্রায় 800 বছর পুরনো এই মন্দিরের হাতের কারুকার্যগুলো দেখুন, পাথরগুলোকে কতটা নিখুঁত খোদাই করে তৈরি এগুলো। এবার জাস্ট মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছি, মানে যত দেখছি তত অবাক হচ্ছি। মন্দিরের গায়ে শুধু কারুকার্যগুলো দেখুন, প্রত্যেকটা কারুকার্য হয়তো অযত্নে এবং অবহেলায় খারাপ হয়ে গেলেও এখনও কিছুটা অক্ষত অবস্থায় রয়েছে। তো ফাইনালি মন্দিরের ভিতর প্রবেশ করলাম। আর এই মন্দিরটা কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। আর এই মন্দিরটা নাকি প্রায় 800 বছর পুরানো। আর এই মন্দিরের দেওয়ালের কিছু কারুকার্য আমি দেখাবো আপনাদের। আর এই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মূর্তি। আর এই মন্দিরের পাশেই রয়েছে সিঁড়ি উপরে ওঠার জন্য।
এই মন্দিরের গায়ে লক্ষ্য করে দেখলাম যে এই স্তম্ভগুলোতে বিভিন্ন রকম ছোট ছোট মূর্তি খোদাই করা রয়েছে। কালের নিয়মে এগুলি অস্পষ্ট হয়ে গেলেও এখনো চোখ ধাঁধিয়ে যায়। তো এবার মন্দিরটা ঘোরা কমপ্লিট হলো। এবার আমি এখান থেকে বেরোবো। এখনও প্রচুর 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 স্থাপত্য রয়েছে এখানে দেখানোর মতো। সিরিয়াসলি এইখানে এসে আর ফিরে যেতে ইচ্ছা করছে না। আমি ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহাসিক স্থান খুবই ভালোবাসি। আর এইটা যখন আমি ইন্টারনেটে দেখেছিলাম মনে হয়েছিল যে এইখানে কাছে কোথাও রিসর্ট নিয়ে থাকবো, বাট সেটা আর পসিবল না। আর এটা রয়েছে একটা মন্দির টাইপের কিছু, বাট এখানে কোনো রকম ট্যাগলাইন লেখা নেই। এই মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া, আর এর সঙ্গেই রয়েছে একটা রিসর্ট। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা থেকে নাকি গেলে দেখা যাবে একটা পাহাড়ের মাথায় মন্দিরটা। তো মন্দিরটার দিকে একবার যাওয়ার চেষ্টা করব, জানি না খোলা আছে কিনা, বাট অনেকেই বললো যে এখানে একটা মন্দির আছে পাহাড়ের মাথায়। এই পাহাড়ে একটা রাম মন্দিরের সঙ্গে রয়েছে একটা ঝর্ণা। ঠিক ঝর্ণাটা এই এই যে ভাঁজটা দেখা যাচ্ছে পাহাড়ে, এই ভাঁজের ঠিক উল্টো দিকেই রয়েছে সেই ঝর্ণাটা। তো বিকেল হয়ে যাওয়ায় আর ওপরে যে মন্দির আছে সেই মন্দিরে যাওয়ার পসিবল না, বা সেই সময়টাই নেই যে এখন ফিরে আসবো, কারণ এখান থেকে প্রায় আধ ঘন্টা থেকে প্রায় 45 মিনিট সময় লাগবে। তো ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, আমি জুম করে একবার দেখাবো। এই ঠিক দূরে এই জায়গাটা করে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি জাস্ট। আর এটা একটা রাম মন্দির, যতটা এখানকার লোকের থেকে খবর নিয়ে জানতে পারলাম। এই হচ্ছে সেই মন্দিরের গেটটা। আর লাস্ট একটা স্থাপত্য এখানে দেখা বাকি রয়েছে। এই সন্ধ্যের মুখে অলরেডি 5:30 বাজতে চলে, আর এমনি সারাদিনটা মেঘলা ছিল, আর একটু সময় হাতে আছে 5 থেকে 10 মিনিট। তো এইদিকে যে মেন মন্দিরের পাশ থেকে একটা সরু পথ রয়েছে, যেটা আর একটা ভাঙা স্থাপত্যের দিকে নিয়ে যাচ্ছে। এখানেও সেই একই ব্যাপার, কোনো লোকজন নেই। মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই মন্দিরটা, যেটা 800 বছর পুরনো। আর এইখানে একটা স্থাপত্য রয়েছে, এটাও ঠিক ওই মন্দির আদলেই বলতে গেলে। তো এই হচ্ছে সেই মন্দিরটা। জাস্ট কারুকার্যটা একবার দেখুন। মন্দিরটা ঠিক এরকমভাবে ভেঙে গিয়েছিল এই সব জায়গাগুলো, সেগুলোকে নতুন করে সিমেন্ট বালি দিয়ে আবার রেডি করা হয়েছে এই সব জায়গাগুলো। আর মেন যে মন্দির, সেই মেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানেও সেই সেম ব্যাপার রয়েছে, পুরা ইটের তৈরি এই জিনিসগুলো। আর এই যে কারুকার্যগুলো দেখা যাচ্ছে, এই যে এই কারুকার্যগুলো পুরোটাই হ্যান্ডমেড। এইখানে বিভিন্ন রকম প্রতিচ্ছবি রয়েছে, সেগুলো পুরোপুরি হ্যান্ডমেড। এখনকার দিনের মানুষেরা কতটা শিল্পে নৈপুণ্য ছিল, সেটা এইসব ঐতিহাসিক নিদর্শনের জায়গায় না এলে বোঝা একেবারে যায় না। এই যে হ্যান্ডমেড, এই যে ইটের ওপর, পুরা ইটের ওপর কারুকার্য, সিরিয়াসলি চোখে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর এগুলো। এবার মন্দিরের আর এক পাশে চলে এসেছি। সেম একই ব্যাপার, পোড়া ইটের তৈরি, আর প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে কারুকার্যে ভরপুর। এখানে প্রচুর ছোট ছোট এরকম মন্দির টাইপের জায়গা রয়েছে, প্রচুর রয়েছে। ইভেন আর একটা জায়গা দেখাই, আমি ভাবলাম এই মন্দিরটাই হয়তো শেষ হবে, বাট এই পিছনে দেখতে পাচ্ছেন, এই পিছনে আর একটা রয়েছে। এটা সত্যি কথা বলতে গেলে আমার কাছে স্বর্গ। যে কোনো হিস্টোরিক্যাল প্লেস, বিশেষ করে এরকম 700-800 বছর পুরানো বা 300-400 বছর পুরানো, সত্যি আমি এখানে এলে বাড়ি ফিরতে সত্যিই আমি চাই না। আর এইসব জায়গা আমার কাছে সিরিয়াসলি স্বর্গ পুরো।
আর ওই মন্দিরটায় যাওয়ার পথ এইখানেই শেষ, কারণ যাওয়া যাচ্ছে না, পুরোটা এখানে বাগান। আর প্রচুর সাপের ভয় এখানে রয়েছে। এখানকার লোকেরাই বলে দিচ্ছে যে স্যার যেখানেই যাবেন একটু পাটা দেখে ফেলবেন, কারণ প্রচুর সাপ রয়েছে এই সব জায়গায়। আর ওই মন্দিরটায় যাওয়ার সিরিয়াসলি রাস্তা নেই, তাই আর যেতে পারবো না। তো এবার পরন্ত বিকেল, সূর্য মামা পুরোপুরি একদম ঢলে পড়েছে, আর পাহাড়টা দূর থেকে দুর্দান্ত লাগছে। তো এবার বাড়ি ফেরার পালা, হোটেলে ফেরার পালা। আর এখান থেকে আমরা সোজা একেবারে হোটেলেই ফিরবো। আর এখানে আশেপাশে কোনো রকম রিসর্ট নেই, কারণ এখানেই থাকার কোনো প্ল্যান হয়েছিল আমাদের। আর এখানে যেটা রিসর্টটা আছে একটাই রয়েছে, তো সেটাকে আগে থেকে বুক করতে হতো। আর ওই মন্দিরের পাহাড়ের ওপর ওই মন্দিরটাকে এখান থেকেও দেখা যাচ্ছে, জাস্ট গুহার মুখের মতো ওই দূরে দেখা যাচ্ছে। যেতে তো আর পারলাম না এই সন্ধ্যের টাইমে, যদি একটু বিকেলে আসতে পারতাম অবশ্যই যেতে পারতাম। ওখানে ঝর্ণা রয়েছে, রাম মন্দির রয়েছে, মিস করে গেলাম খুবই। তো ঘুরে কেমন লাগলো জায়গাটা সারাদিন? ভীষণ ভালো। কটা জায়গা দেখলি? আমি গুনেছি, তুই কটা দেখলি? আমি এইটুকু এরিয়ার মধ্যে 4টে জায়গা। আর সব থেকে বেশি ভালো লেগেছে মুখোশ, তাই তো? ছৌ নাচের মুখোশগুলো খুব অসাধারণ, নিপুণ নকশা আর কারুকার্য এবং রং ভীষণ ভালো। আর এই মন্দিরের পরে একটা মন্দির রয়েছে, বাট সেখানে আর যাওয়া যাবে না, কারণ ওখানেই বলে দিচ্ছে যে প্রচুর সাপের ভয় রয়েছে। হ্যাঁ, আর পাহাড়ের মাথায়ও একটি মন্দির আছে, সেটা উঠতে প্রায় আধা ঘন্টা লাগবে, যেটা দিনের বেলায় আসলে তবেই সম্ভব, এই বিকেল বেলা সম্ভব না, কারণ আমাদের আবার এখান থেকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি, সেই জন্য আমরা যাচ্ছি না। পুরুলিয়া যে মাটির কাজ এবং হাতের কাজের জন্য কতটা বিখ্যাত তার নিদর্শন এখানকার যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেখান থেকেই পাওয়া যায়। প্রচুর মাটির হাতের কাজের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই দূরে গাড়ি দেখা যাচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আর প্রায় 6টা বাজতে চলে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা রাত্রে বরন্তিতে ঢুকছি, অলরেডি বরন্তিতে আছি, এখানে রিসর্ট খুঁজছি। তো রিসর্টটা পেয়ে গেলে রিসর্টেরও ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আসছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো টাটা।